সে কি, আপনি এখন কাঞ্চনজঙ্ঘাই দেখেননি? নো স্যার। আপনাকে প্রচন্ড হিংসে হচ্ছে। কেন সে? প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র আপনি বুঝবেন। ইউ আর ভেরি লাকি মিস্টার গাঙ্গুলি। গতকাল আমরা নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে করে দার্জিলিং এসেছি। সন্ধেবেলা ম্যাল রোডে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে ডিনার সেরেছি গ্লেনারিজ রেস্টুরেন্টে। গুড মর্নিং, মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 4টে। আমরা যাচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখতে। ভোর রাতে বেজায় ঠান্ডায় সঙ্গী তখন আকাশের চাঁদ, কিন্তু টাইগার হিলে তখন প্রচুর মানুষের ভিড়। টাইগার হিল যাওয়ার রাস্তাটাও কম এক্সাইটিং না। আমাদের ড্রাইভার রাজেনজি পিক আপ করতে এলেন সময় মতোই। গাড়িতে উঠে ভেতরে চলা হিটারটা বেশ আরামদায়ক মনে হলো। কিছু দূর গিয়ে দেখলাম আমাদের মতোই বহু পর্যটক সূর্যোদয় দেখতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছেন। পারমিট দেখিয়ে আমরা টাইগার হিলের রাস্তা ধরলাম। দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত টাইগার হিল। এটি দার্জিলিং ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় জায়গা ও ভারতের অন্যতম সেরা সানরাইজ পয়েন্ট। এর উচ্চতা 8,482 ফুট। পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা, মাকালু, লোৎসে ও এভারেস্টের শৃঙ্গ স্পষ্টভাবে দেখা যায়। টাইগার হিল যেতে হলে সিনচল বনাঞ্চলের মধ্যে দিয়ে যেতে হয়। এটি দার্জিলিংয়ের অন্যতম পুরাতন বনাঞ্চল ও সংরক্ষিত অভয়ারণ্য। এর প্রতিষ্ঠা হয় 1915 সালে। টাইগার হিল যাওয়ার পথে এই বনাঞ্চলের ঘন পাইন ও রডোডেনড্রন ও অন্যান্য হিমালয়ান গাছপালা সৌন্দর্য উপভোগ করা যায়। যদি ভাগ্য ভালো থাকে তবে হিমালয়ান প্রাণীদেরও দেখা যেতে পারে। লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, লাল পান্ডা ইত্যাদি বিভিন্ন প্রজাতির পাখি যেমন হিমালয়ান মোনাল, ব্লু ম্যাগপাইও দেখা যায় এখানে। জঙ্গলের মধ্যে দিয়ে থ্রিলিং যাত্রা শেষ করে টাইগার হিলে পৌঁছলাম। সেখানে তখন পর্যটকদের মেলা বসে গেছে। তার সাথে ম্যাগি, গরম পোশাকের দোকানও দেখলাম কয়েকটি। টাইগার হিলের নির্জনতা, চারপাশের শীতল বাতাস আর নিস্তব্ধ রাতের পরিবেশ সবকিছুই এক রহস্যময় অনুভূতি সৃষ্টি করে। ভোর রাতে আকাশে ঝলমলে চাঁদ যখন কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়াগুলোর ওপর আলো ফেলে, তখন সেই দৃশ্য যেন কোনো পরীর রাজ্য। রূপলি চাঁদের আলো বরফের স্তরে পড়ে এক মোহময়ী আভা তৈরি করে, যা চোখের সামনে এক স্বপ্নীল জগতের সৃষ্টি করে। চাঁদের আলোর প্রতিফলনে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গগুলো আরও উজ্জ্বল ও রহস্যময় দেখায়। কখনো নীলচে সাদা, কখনো বা আবার রূপলি আভায় উদ্ভাসিত। পাহাড়ের নিঃসঙ্গতা আর জ্যোৎস্নার স্নিগ্ধ আলো মিলে এক অলৌকিক সৌন্দর্য এনে দেয়, যা ভাষায় প্রকাশ করা কঠিন। যখন রাতের অন্ধকার ধীরে ধীরে ফিকে হতে থাকে, তখন পূর্ব দিগন্তে একটা আবছা কমলা রঙের আভা দেখা যায়। বাতাসে একটা শীতল অনুভূতি, কিন্তু প্রত্যাশার উত্তেজনায় সবাই অপেক্ষা করে। হঠাৎ করেই সূর্যের প্রথম আলো কাঞ্চনজঙ্ঘার চূড়োয় স্পর্শ করে, যেন সোনার প্রলেপ দিয়ে কেউ বরফ ঢাকা পর্বতকে রাঙিয়ে দিচ্ছে। প্রথমে কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ শৃঙ্গটি লালচে কমলা আভায় আলোকিত হয়। তারপর আস্তে আস্তে পুরো পর্বতমালা সোনালি হয়ে ওঠে, যেন প্রকৃতির বিশাল ক্যানভাসে এক অলৌকিক দৃশ্য আঁকা হচ্ছে। সাদা বরফ থেকে রক্তিম লাল, এরপর উজ্জ্বল কমলা, তারপর ধীরে ধীরে স্বর্ণালী রং ধারণ করে কাঞ্চনজঙ্ঘা। চারপাশের পাহাড়গুলো তখনও ছায়াময়। শুধু কাঞ্চনজঙ্ঘার চূড়া সূর্যের আলোয় এক উজ্জ্বল মণির মতো জ্বলজ্বল করে। যে মুহূর্তে সূর্যের আলো পুরো পর্বতমালায় ছড়িয়ে পড়ে, তখন মনে হয় যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। এই দৃশ্য যে একবার দেখেছে সে কখনো ভুলতে পারবে না। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য প্রকৃতির এক অপার বিস্ময়।
দেখা যাচ্ছে মাকালু শৃঙ্গ আর তার পিছনে মাউন্ট এভারেস্টের ডগা। সূর্যোদয়ের পর দার্জিলিং শহরে ফেরার পালা পর্যটকদের। ভিড় লেগে গেছে প্রচণ্ড। ঘাসগুলো জমে বরফ হয়ে গেছে। টাইগার হিলে সানরাইজ দেখে এখন আমরা এসে গেছি ঘুম মনাস্ট্রি দেখতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো তিব্বতীয় বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি হল ঘুম মনাস্ট্রি। ১৮৫০-এর দশকে লামা সেরাব গ্যালসেন দ্বারা প্রতিষ্ঠিত এই মঠ গেলুকপা সম্প্রদায়ের, যা দলাই লামার অনুসারী। এখানকার প্রধান আকর্ষণ ১৫ ফুট উচ্চতার মৈত্রেয় বুদ্ধ মূর্তি, যা মাটির তৈরি এবং সোনার প্রলেপযুক্ত। বহু প্রাচীন ধর্মীয় পুঁথি, বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে এখানে। দার্জিলিং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে NH-55 সংলগ্ন এই মঠ। মঠে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের মূল শিক্ষাগ্রন্থ ও ধ্যান পদ্ধতি শেখানো হয়। এবারে আমরা দেখতে এসেছি বাতাসিয়া লুপ। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস ৫০ টাকা জনপ্রতি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,১০০ ফুট উচ্চতায় অবস্থিত বাতাসিয়া লুপ একটি বিশেষ আকৃতির রেলপথ, যেখানে টয় ট্রেন একটি সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে নিচে নেমে আসে, যা উচ্চতার পার্থক্য সামলাতে সাহায্য করে। এটা ১৯১৯ সালে ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার অপরূপ দৃশ্য দেখা যায়। এখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের স্মরণে একটি যুদ্ধ স্মৃতিসৌধ রয়েছে, যা ১৯৯৫ সালে নির্মিত হয়। এখান থেকে দার্জিলিং শহর এবং চারপাশের পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ অসাধারণ লাগে। দার্জিলিংয়ের টয় ট্রেন যখন লুপে ঘোরে, তখন এটি দেখার জন্য অনেক পর্যটক ভিড় করেন। দার্জিলিং শহর থেকে ট্যাক্সি বা শেয়ার জিপে সহজেই বাতাসিয়া লুপে পৌঁছানো যায়। এছাড়া দার্জিলিং টয় ট্রেনের জয় রাইডের অংশ হিসেবেও এখানে আসা সম্ভব। এরপর আমরা হোটেলে ফিরি, স্নান করে রেডি হয়ে বাকি দর্শনীয় স্থানগুলো দেখতে। সাধারণত দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং এভাবেই করা হয়। ভোরবেলায় বেরিয়ে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ দেখে তারপরে হোটেলে ফিরে রেডি হয়ে বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখানো হয়। স্নান করে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি তেনজিং নরগে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে, আর যাব জুতে, দার্জিলিং জুতে, আর তারপরে বেঙ্গল মিউজিয়াম। দার্জিলিং জু, যার আনুষ্ঠানিক নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডু স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালে এটির ইনগরেশন করেন। ঢুকেই বাম দিকে আছে কিছু সুভেনির শপ ও ডান দিকে জুয়ের একটি ম্যাপ দেওয়া আছে। ভারতের অন্যতম উঁচুতে অবস্থিত চিড়িয়াখানা এবং বিশেষভাবে পাহাড়ি ও বিরল প্রাণীদের সংরক্ষণের জন্য বিখ্যাত। এর অবস্থান দার্জিলিং শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পাশে। দার্জিলিং শহর থেকে ট্যাক্সি বা হেঁটে সহজেই পৌঁছানো যায়। এখানে সংরক্ষিত প্রাণীগুলির মধ্যে বিশেষ উল্লেখ্য স্নো লেপার্ড।
দার্জিলিং চিড়িয়াখানা উচ্চতর অঞ্চলে বসবাসকারী বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণীদের সংরক্ষণের জন্য বিখ্যাত। বিশেষ করে লাল পান্ডা, হিমালয়ান নেকড়ে ও স্নো লেপার্ড এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ। দার্জিলিং চিড়িয়াখানার সবচেয়ে বিখ্যাত ও প্রিয় সদস্য লাল পান্ডা। IUCN লাল তালিকায় বিপন্ন প্রজাতির প্রাণী এটি। ভারতের সিকিম, দার্জিলিং, ভুটান ও নেপালের ঘন বনাঞ্চলে দেখা যায়। এদের লম্বা ফুরফুরে লালচে বাদামি লোম থাকে, মুখের চারপাশ সাদা এবং চোখের চারিদিকে গাঢ় দাগ। লম্বা ঝোলানো লেজ যা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। প্রধানত এরা বাঁশের পাতা ও অঙ্কুর খায়, তবে ফল, বেরি, ছোট পোকামাকড়ও খেতে পারে। এরা খুব লাজুক ও একাকী স্বভাবের হয়। বেশিরভাগ সময় গাছে বসবাস করে এবং রাত্রিবেলা বেশি সক্রিয় থাকে। বিশ্বের অন্যতম প্রাচীন নেকড়ে প্রজাতি হল হিমালয়ান নেকড়ে। এরা মূলত তিব্বত, লাদাখ, নেপাল ও উত্তর ভারতাঞ্চলে পাওয়া যায়। গায়ের রং ধূসর, কিছুটা বাদামি ও সাদা মিশ্রণের। অন্যান্য নেকড়ের তুলনায় এরা ছোট হয় এবং হালকা গড়নের। প্রধানত ছোট স্তন্যপায়ী প্রাণী, খরগোশ, পাখি, ছাগল শিকার করে এরা। হিমালয়ের সবচেয়ে রহস্যময় ও বিপন্ন শিকারী প্রাণী হচ্ছে স্নো লেপার্ড। IUCN-এর লাল তালিকায় দুর্লভ বা ভালনারেবল প্রজাতি প্রধানত লাদাখ, হিমাচল, নেপাল ও তিব্বত অঞ্চলে দেখা যায়। মোটা সাদা ধূসর লোম থাকে যাতে কালো ছোপ ছোপ দাগ। ঠান্ডা প্রতিরোধের জন্য বিশেষ ঘন পশম ও চওড়া থাবা থাকে। লম্বা লেজ যা শরীরের প্রায় সমান ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এদের খাদ্য প্রধানত ব্লু শিপ, পাহাড়ি ছাগল, ইবেক্স, খরগোশ ও ছোট স্তন্যপায়ী প্রাণী। এরা অত্যন্ত চকিত ও লাজুক স্বভাবের হয়, সহজে দেখা যায় না। পাহাড়ি এলাকায় দুর্দান্ত লাফ দেবার ক্ষমতা আছে, যা শিকারের জন্য সহায়ক। বিশেষভাবে স্নো লেপার্ড ও রেড পান্ডার সংরক্ষণ ও প্রজনন কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই জু। ভারত ও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেরা হিমালয়ান প্রাণী সংরক্ষণ কেন্দ্র এটি। এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। জুয়ের মধ্যেই এবারে আমরা দেখতে চলেছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট একটি বিখ্যাত পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র ও জাদুঘর। এটি 1954 সালে প্রতিষ্ঠিত হয়, মূলত এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির কৃতিত্বের স্মরণে। দার্জিলিং চিড়িয়াখানার পাশে এটি অবস্থিত। এখানে পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টস শেখানো এবং হিমালয়ের পর্বতারোহণ ঐতিহ্য সংরক্ষণ করা হয়। তেনজিং নোরগে এখানে প্রশিক্ষক ছিলেন। এখানকার প্রধান আকর্ষণ হল পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র। বিভিন্ন স্তরের পর্বতারোহণ কোর্স, শর্ট টার্ম, বেসিক ও অ্যাডভান্স শেখানো হয় এখানে। অ্যাডভেঞ্চার ট্রেনিং ক্যাম্প, অভিজ্ঞ শেরপা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়। যারা পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চারে আগ্রহী তাদের জন্য এটি ভারতের অন্যতম সেরা প্রশিক্ষণ কেন্দ্র। দার্জিলিংয়ে ঘুরতে গেলে এভারেস্ট অভিযান ও হিমালয়ের ইতিহাস সম্পর্কে জানার এক অসাধারণ সুযোগ থাকে এখানে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। HMI মিউজিয়াম এভারেস্ট অভিযানের সরঞ্জাম, পোশাক, মানচিত্র ও ঐতিহাসিক ফটোগ্রাফ দিয়ে সাজানো এই মিউজিয়াম। তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির ব্যবহৃত জিনিসপত্র আছে এখানে। বিভিন্ন পর্বতারোহণ অভিযানের স্মৃতিচিহ্ন রাখা আছে এখানে। এই হচ্ছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম। মিউজিয়াম দেখে বেরিয়ে এলাম। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি। মিউজিয়ামের দুটো ফ্লোর, একতলাতে পাহাড়ি অঞ্চলের এই হিমালয়ান রিজিয়নের বিভিন্ন ধরনের পশু পাখি, জীব জন্তু, তাদের সম্পর্কে তথ্য দেওয়া আছে, স্টাফড অ্যানিমালস রাখা আছে। তার সাথে বিভিন্ন ফটোগ্রাফস আছে। এই অঞ্চলে পাওয়া যাওয়া বিভিন্ন ধরনের পাথরের স্যাম্পল আছে। আর ওপরের তলাতে আছে হিমালয়ান এক্সপিডিশনের বিভিন্ন দিকের বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন এক্সপিডিশনের সম্পর্কে তথ্য, বিভিন্ন শেরপা বা যারা যারা পর্বতারোহণ করেছেন তাদের সম্পর্কে তথ্য দেওয়া আছে।
তাদের ব্যবহৃত জিনিসপত্র, গিয়ার্স রাখা আছে। Let's go. জুয়ের মধ্যেই আছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখন সেই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম দেখতে যাচ্ছি। এর ভেতরেও ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো এখানেই বন্ধ করতে হচ্ছে। জু দেখে এখন আমরা এসেছি তেনজিং নোরগে রক দেখতে। এই পিছনে দেখা যাচ্ছে। দার্জিলিং শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে লেবং কার্ট রোডের পাশে এটি অবস্থিত। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এখানে পর্বতারোহণ প্রশিক্ষণ পরিচালনা করে। এটি প্রাকৃতিক পাথরের গঠন এবং পর্বতারোহণ প্রশিক্ষণের জন্য বিখ্যাত। শিক্ষানবিশ ও পেশাদার পর্বতারোহীদের জন্য উপযুক্ত এটি। পর্যটকরাও সহজ ট্রেনিং সেশনে অংশ নিতে পারেন। এভারেস্ট বিজয়ী স্মরণে নির্মিত এই স্থানে প্রতি বছর পর্বতারোহণ প্রশিক্ষণ দেওয়া হয়। এবারে আমরা এসেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখতে, আর টি গার্ডেনের সামনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই সামনে দেখা যাচ্ছে টি গার্ডেন। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। ওইখানে দূরে দেখা যাচ্ছে রেস কোর্স, লেবং রেস কোর্স। ওখানে আপনার রেস হয় না। হ্যাপি ভ্যালি টি গার্ডেন দার্জিলিংয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী চা বাগান। এটি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন ও বিখ্যাত চা বাগান, যেখানে বিশ্বখ্যাত দার্জিলিং চা উৎপাদন হয়। এটির প্রতিষ্ঠা হয় 1854 সালে। দার্জিলিং শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 6800 ফুট। এখানকার প্রধান আকর্ষণগুলি হল চা বাগানের মনোরম দৃশ্য, চা তৈরির প্রক্রিয়া দেখার সুযোগ, গাইডেড ট্যুর, অর্গ্যানিক ও বিশেষ চা বিক্রয় কেন্দ্র। সবুজ চা গাছের সারি, পাহাড়ি বাতাস ও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। এখানে পর্যটকদের চা উৎপাদন, প্রক্রিয়াকরণ ও স্বাদ গ্রহণের সুযোগ দেওয়া হয়। অভিজ্ঞ গাইডরা চায়ের ইতিহাস, প্রক্রিয়া ও বিভিন্ন প্রজাতির চা সম্পর্কে তথ্য দেন। এখান থেকে দার্জিলিং চা কেনার সুযোগ রয়েছে। দার্জিলিং শহর থেকে ট্যাক্সিতে বা হেঁটে সহজেই এখানে পৌঁছানো যায়। রাস্তায় পড়ল সেন্ট পল স্কুল, যেখানে ম্যাহুনা শুটিং হয়েছিল, ও সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এই হচ্ছে আজকের লাস্ট সাইট সিইং স্পট, পিস প্যাগোডা। এই হচ্ছে ওঠার সিঁড়ি, এদিকে কার পার্কিং। 1972 সালে নিপ্পনজান মিয়োহজি বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত এই জাপানি মন্দির। এটি খাঁটি জাপানি স্থাপত্যশৈলীতে নির্মিত একটি সাদা কাঠের মন্দির। মন্দিরের মধ্যে শান্ত ও পবিত্র পরিবেশ থাকে, যেখানে ভগবান গৌতম বুদ্ধের উপাসনা করা হয়। প্রতিদিন সকালে ও বিকেলে ড্রাম বাজিয়ে বৌদ্ধ মন্ত্রোচ্চারণ করা হয়, যা এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি এনে দেয়। বিশ্বশান্তির প্রতীক হিসেবে এই পিস প্যাগোডা গড়ে তোলা হয়। 1972 সালে নিপ্পনজান মিয়োহজি সংগঠনের ফুজি গুরুজি নিচিদাৎসু ফুজি এর ফাউন্ডেশন স্টোন স্থাপন করেন। এটি উদ্বোধন করা হয় তার 20 বছর বাদে 1992 সালে। এর উচ্চতা 94 ফুট। সোনালী রঙের বুদ্ধের 4টি মূর্তি রয়েছে এখানে, যা বিভিন্ন অবস্থা প্রদর্শিত করে, যেমন জন্ম, ধ্যান, বোধিলাভ ও মহাপরিনির্বাণ। দার্জিলিংয়ের অন্যতম শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক স্থান হল পিস প্যাগোডা ও জাপানি মন্দির। এই স্থানটি বৌদ্ধ ধর্মের এক মহান বার্তা বহন করে এবং এখান থেকে দার্জিলিং শহর ও কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। এটা হচ্ছে সিল রুটি, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এটা আলুর নোনতা তরকারি দিয়ে খেতে বেস্ট লাগে, কিন্তু এখন তো সেটা নেই, আমরা এমনি খাচ্ছি। হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম
এসে গেছি ম্যাল রোডে। প্রত্যেক দিনের মতোই আজকেও ম্যাল রোড জমজমাট। গ্লেনারিস দার্জিলিংয়ের অন্যতম ঐতিহ্যবাহী ক্যাফে ও বেকারি, যা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। উপরের তলায় একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে দার্জিলিংয়ের সুন্দর ভিউ পাওয়া যায়। নিচের তলায় রয়েছে বিখ্যাত বেকারি, যেখানে কেক, পেস্ট্রি, ব্রেড এবং অন্যান্য বেকড আইটেম পাওয়া যায়। দাস স্টুডিও দার্জিলিংয়ের একটি ঐতিহ্যবাহী ফটোগ্রাফি প্রতিষ্ঠান। ঠাকুর দাস প্রধান 1927 সালে দার্জিলিংয়ের মাউন্ট প্লেজেন্ট রোডে দাস স্টুডিও প্রতিষ্ঠা করেন। তাঁর সূক্ষ্ম প্রতিকৃতি এবং হিমালয়ের ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য তিনি দ্রুত সুনাম অর্জন করেন। দাস স্টুডিও কেবল একটি ফটো স্টুডিও নয়, এটি দার্জিলিংয়ের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ। বর্তমানে এটি নেহেরু রোডে অবস্থিত এবং ফটোগ্রাফি প্রেমীদের জন্য একটি প্রিয় স্থান। এবারে আমরা চলেছি মহাকাল মন্দির দেখতে। মহাকাল মন্দির দার্জিলিংয়ের একটি পবিত্র এবং ঐতিহাসিক মন্দির, যা হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল হিসেবে পরিচিত। এটি দার্জিলিং শহরের কেন্দ্রস্থলে অবজারভেটরি হিলে অবস্থিত। এর উচ্চতা প্রায় 7200 ফুট। এখানকার উপাস্য দেবতা হলেন ভগবান শিব বা মহাকাল, সঙ্গে বুদ্ধ এবং অন্যান্য হিন্দু দেবদেবী। এটি এমন একটি স্থান যেখানে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতি একসঙ্গে বিরাজমান। মন্দিরে ভগবান শিবের লিঙ্গ পূজিত হয়, কিন্তু এর পাশেই বৌদ্ধ ধর্মের পতাকা ও স্তূপ রয়েছে। একদিকে পুরোহিতরা মন্ত্রোচ্চারণ করেন, অন্যদিকে বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করেন। বলা হয় এই স্থানে একসময় দার্জিলিংয়ের প্রাচীনতম বৌদ্ধ মঠ ছিল, যা 1850-এর দশকে গুরুং ও গোর্খা সৈন্যদের দ্বারা ধ্বংস হয়। পরে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় এবং ধীরে ধীরে এটি হিন্দু ও বৌদ্ধদের মিলনস্থল হয়ে ওঠে। এটি দুই ধর্মের সহাবস্থানের এক অনন্য নিদর্শন। আজকেই আমাদের দার্জিলিংয়ে শেষ রাত্রি। আগামীকাল আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। যাওয়ার আগে চোখ ভরে দেখে নিলাম ঔপনিবেশিক শৈল শহর কুইন অফ দ্য হিলস দার্জিলিংকে।